অসুস্থ হওয়ার সুযোগ কই? অসুস্থ হলে কে সামলাবে সবকিছু? আত্মীয় স্বজনরা যখন একজন নারীকে প্রশ্নটি করেন, স্বাভাবিকভাবে খুব অসহায়ত্ব ফুটে ওঠে নারীর কণ্ঠে। প্রতিদিনের সংসারে যে কাজকর্ম থাকে তাতে যে পরিমাণ শ্রম এবং সময় কাটে সেটা কিন্তু অস্বাভাবিক পরিশ্রমের। আর যদি কোনো নারী পেশাজীবী হন তাহলে তো কথাই নেই। ঘরে এবং বাইরে দুদিক সামলাতে গিয়ে একজন নারী কিন্তু ভুলে যান তার শারীরিক এবং মানসিক যে সুস্থতা আছে সে ব্যাপারে। আসলে শারীরিক যে সুস্থতাটা এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। তাই নারীর স্বাস্থ্য সচেতনার জন্য আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে সাজিয়েছি নারীদের বিষয় নিয়ে। দর্শক, আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, নারীর স্বাস্থ্য সচেতন করার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, সহযোগী অধ্যাপক, ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু যুক্ত থাকবেন আমাদের আজকে পুরো আয়োজন নিয়ে। নারীরা তো অবশ্যই প্রশ্ন করবেন, তার সাথে আপনারা যারা পুরুষরা সংসারে আছেন তাদের স্ত্রী, বউ বা তার বোন, মাকে নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন করতে পারেন। তাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের চিকিৎসক আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভও হচ্ছে। আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্যে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং কমেন্ট সেকশনে চাইলে কিন্তু প্রশ্নও করতে পারেন। আমরা সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলে যাই আজকে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে ডাক্তার আলী নাফিস আমরা কথা বলবো আজকে নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আসলে নারী স্বাস্থ্য সচেতনতা যখন কথা বলবো তার আগে একটু শুরুটা জানতে চাই। যেখান থেকে একজন শিশু, একদম শিশু কৈশোর পেয়ে যে নারী হয়ে ওঠার যে সময়টা, সেই সময়টা নানা রকম শারীরিক পরিবর্তন হয়। শিশুকালে তো অনেক কিছু একজন শিশু বুঝে না, মেয়ে শিশু তো বুঝতে পারে না যে তার শরীরে কিছু পরিবর্তন হবে, কোন সময়টা হচ্ছে বা কী ধরনের পরিবর্তন হবে, এটা কিন্তু অনেক শিশুরা বুঝে না। তাদের বাসায় যে মা থাকছেন বা তার বড় বোন থাকছেন সে কিন্তু অনেক সময় তাকে আগে থেকে বলে দেন বা জানানো যে তোমার এই ধরনের শরীরে কিছু পরিবর্তন হবে। এই শারীরিক যে পরিবর্তনটা এটা সম্পর্কে একটু আগে জানবো। আসলে একটা মেয়ে যখন আস্তে আস্তে মানে বাচ্চা মেয়ে থেকে যখন বয়ঃসন্ধির পরে অ্যাডাল্ট হতে থাকে আর কি, তো তার চেঞ্জ যেটা হয় যে সাইকেল হয়, সে বড় হয়, তার হরমোনাল কিছু চেঞ্জ হয় এস্ট্রোজেনের প্রভাবে। দ্বিতীয় কথা হচ্ছে ব্রেস্টটাও বড় হয় এবং ওই সময় তাদের একটা হয় কি যে তারা বড় হচ্ছে, দেখা যাচ্ছে বাচ্চা সুলভ আবার না বড়, এই যে একটা বয়ঃসন্ধিক্ষণ। তো এই সময়টা তাদের যে নিজেদের টেক কেয়ারটা, এটা অ্যাকচুয়ালি সাধারণত মায়েদের থেকে যেটা বললেন পেয়ে থাকে। আজকাল আর একটা অ্যাড হয়েছে আমাদের ডিজিটাল মাধ্যম থেকেও তারা কিছু জানতে পারছে। হ্যাঁ, ছোট বাচ্চারা অনেক সময় জেনে থাকেন। তো অ্যাকচুয়ালি সচেতন মা, ওনাদেরই আসলে বেশি সচেতন করা উচিত বাচ্চাদেরকে আর কি। আসলে এই সময়টা যখন প্রথম সাইকেলটা শুরু হলো বা আমরা মাসিক চক্র বলতে পারি, যে যখন শুরু হলো তখন তো শরীরে নানা রকম পরিবর্তনটা আসে। ওই সময় কি একজন শিশু কিভাবে আসলে বুঝবে যে তার এখন এই চেঞ্জেসগুলো হচ্ছে, সেটা তার বাসায় যে তার মা আছে বা বড় বোন আছে তাকে জানানোটা খুব বেশি প্রয়োজন? যদি আমরা আগে থেকে তাদেরকে বলে রাখি, তাহলে প্রায় সময় দেখা যায় যে ফার্স্ট যে সাইকেল এটা দেখে বাচ্চারা অনেক সময় ভয় পায়, ব্লাডটা দেখে। এগুলো আগে থেকে বলে রাখলে তারা আর ভয় পায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের সাথে যদি তোর ফ্রেন্ডলি একটা রিলেশন থাকে তাহলে যা কিছুই ঘটুক সে তো বলবে। আমি যেহেতু ব্রেস্টের ডক্টর, ব্রেস্ট নিয়ে একটা মেইন জিনিস আমরা ফিল করি যে বাচ্চাদের ব্রেস্টে অনেক সময় এই বয়সে ছোট ছোট টিউমার বা কিছু দেখা দেয়, যেটা নিয়ে ওরা খুব মানে ভয় পেয়ে যায়। তো অনেক সময় মাদেরকে বলে, আবার অনেক সময় আছে বলে না। তো বেসিক্যালি এই বয়সে খুব খারাপ টিউমার খুব একটা হয় না, কিন্তু আমি দু একটা কেস না বললেই নয়, পুরো ব্রেস্ট জুড়ে মাল্টিপল টিউমার, ফাইব্রোঅ্যাডেনোমা, কিন্তু দেখা যাচ্ছে সে বলেই নাই। তাতে যেটা হয় যে মানে সংখ্যাটা খুব কম, কিন্তু তাতে যেটা হয় যে একটা গ্রোয়িং ব্রেস্টে যখন অনেক বেশি বড় বড় বেনাইন টিউমারই, কিন্তু ভালো টিউমারই, বাট এগুলো যখন বড় আকারে থাকে তখন ভালো যে মানে ব্রেস্ট টিস্যু এটা কম্প্রেস করে, হ্যাঁ, তার জন্য পরবর্তীতে এটা গ্রো আপ করতে পারে না। এই জন্য অ্যাকচুয়ালি উচিত যে যদি এরকম কিছু হয়, শেয়ারিংটা ভালো থাকে, তাহলে আর্লি ডক্টরের কাছে আসে, বা আমরা ভালো টিউমার হলে
বড় হলে আমরা অনেক সময় এটা ফেলে দিই, বাট সব সময় না। আচ্ছা, এরকম তো এই কৈশোর টাইমে তো এরকম ছোট চাকার মতন একটা জিনিস থাকতে পারে, কিন্তু আসলে চাকা জিনিসটা মানে আমরা জানি যে ক্যান্সারের দিকে লক্ষণ নেওয়ার একটা মূল একটা ধারণা একটা আছে। তো এই জায়গাটা থেকে কখন বুঝবে যে আসলে এই চাকাটা এখন রাখলে অসুবিধা নেই, বা আমরা কিছুদিন অপেক্ষা করি, সেই অপেক্ষাটাও কতদিন হতে পারে? প্রথমত বলবো যে এই বয়সে ক্যান্সারের প্রবণতাটা খুবই কম, শুধুমাত্র বড় টিউমারগুলো ব্রেস্টের নর্মাল টিস্যুগুলোকে কম্প্রেস করে, এটাই সমস্যা। কিন্তু বাচ্চাদের যেটা হয় বা ফ্যামিলি মেম্বারদের, ওরা ভয় পেয়ে যায়। প্রথমত ভয় পেয়ে যে মনে করেন একদম ক্যান্সার মাও কান্নাকাটি করে আসলে। কিন্তু বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে যে জাস্ট ইভ্যালুয়েট করে দেখা, ধরেন সাপোজ একটা আল্ট্রাসাউন্ড করলাম, হাত দিয়ে দেখলাম টিউমারটা 3 সেন্টিমিটার উপরে হলে আমরা অপারেশন করি, বাট তারপরে এটা কোনো ভয়ের কিছু না। আচ্ছা, যদি ধরেন একদম ছোট একটা টিউমার থাকে বা হচ্ছে 3 সেন্টিমিটার কম থাকে, সেটা কি আস্তে আস্তে যখন শিশুটা বড় হচ্ছে তখন কি আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, নাকি একদম মিশে যাবে? ম্যাক্সিমাম কমে যায়। এই জন্য আমরা কি করি, জাস্ট দেখি, মেজারমেন্ট নিয়ে রাখি, নোট করি, আবার একটা ফলো আপে আল্ট্রাসাউন্ড করে আবার ওটা একটা সময় থাকে যে কিছুদিন পরে আবার এসে ফলো আপে থাকলো, দেখলো যে জিনিসটা ভালো হয়ে গেল কিনা। চলেও যেতে পারে। এই মাসিক শুরু হওয়ার প্রথম দিকটাতে দেখা যায় যে কৈশোর টাইমে খুব বেশি ব্যথা থাকে বা হচ্ছে হাইপার হয়ে যাচ্ছে, অনেক বেশি অস্থিরতা কাজ করে। এই সময় কি অন্যরকম কোনো মেডিসিন কি প্রয়োজন হয়, নাকি শুধুমাত্র কাউন্সেলিং করে তাকে শান্ত রাখা যায়? নরমালি কাউন্সেলিং তো অবশ্যই, কিন্তু খুব বেশি সমস্যা হলে আমরা প্যারাসিটামল সাজেস্ট করি, যে ঠিক আছে ব্যথার জন্য একটু প্যারাসিটামল, এছাড়া আর বেশি কিছু আমরা খুব বেশি দিই না। তারপরেও খুব সিভিয়ার হলে আমাদের গাইনোকোলজিক্যাল কলিগ আছেন, স্পেশালিস্ট, তাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিতে পারি। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। জি ম্যাডাম, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আপনার মাধ্যমে ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, আমাদের দেশের শিক্ষিত মা বোনেরা, গৃহিণী কিংবা কর্মজীবী, তারা তো বিভিন্ন ধরনের স্ত্রীরোগ গুলোতে অনেকটা সচেতন, যেমন মেয়েদের পিরিয়ড হওয়া, প্রসূতিকালীন বিষয়গুলো বা অন্যান্য আনুষঙ্গিক যা আছে। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে যারা একদম বস্তি এলাকায় থাকে, বিশেষ করে গার্মেন্টস কর্মী, বাসাবাড়িতে যারা কাজ করে বা লেবার কিংবা ভিক্ষাবৃত্তি যারা করে, তারা কিন্তু আসলে এগুলো সম্বন্ধে মোটেই জানে না, খুব একটা ওয়াকিবহাল না, খুব একটা সচেতনতা না। তো এক্ষেত্রে তাদেরকে কিভাবে সচেতন করা যায় এবং মিডিয়ার মাধ্যমে তাদেরকে খুব সহজ করে কিভাবে সচেতন করা যায়, জানালে খুশি হব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু করেছেন আমাদেরকে। আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো ডাক্তার নাফিসা, কেননা আমরা কিন্তু সবসময় জানি যে দেখা যাচ্ছে যারা শিক্ষিত তারা সবসময় তাদের বাসায় যে ছোট শিশুটি বড় হচ্ছে তাকে কিন্তু কাউন্সেলিং করছে বা বলছে, তাকে জানাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আসলে যারা হচ্ছে একটু মানে শিক্ষিত দিক থেকে অতটা না, বা হচ্ছে যারা একদম বস্তিতে থাকছে, গ্রামে থাকছে, একদম বলতে পারি যে প্রান্তিক এলাকায় যারা থাকছে, তারা কিন্তু তাদের শিশুদের সাথে এতটা বেশি ফ্রেন্ডলি না বা বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। তারা কিন্তু দেখা যায় যে এই সময়টাতে খুব বেশি ভুক্তভোগী হন, যে যখন মাসিকটা শুরু হচ্ছে তারা কিন্তু বুঝে না আসলে কিভাবে মেনটেনটা করবে, বা হচ্ছে তাদের যদি ব্রেস্টে কোনো একটা সমস্যা হয়, যেটা কথা বললেন আপনি যে ছোটো একটা টিউমার হতে পারে, এই জায়গাটা কিন্তু বলছেই না, মারাও কিন্তু যাচ্ছে না। আসলে সেই জায়গাটা আসলে কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এটাই সমস্যা যে আমরা যখন খুবই প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই তখন আমাদের রিচটা কম, শিক্ষার হার কম, মিডিয়ার উপস্থিতি কম। কিন্তু তারপরেও কিন্তু আমাদের গার্মেন্টস যেগুলো, এগুলো নিয়ে বলবো, ঢাকা শহরে বেশ কিছু গার্মেন্টস আছে, আমি নিজেও এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, তাদের উদ্যোগে তারা করেছে, আমাদের ডেকে নিয়ে গিয়ে তারা চেষ্টা করে। এবং গার্মেন্টসগুলোতে কিন্তু হেলথের জন্য ডক্টর আছে আলাদা করে, হ্যাঁ, তাদের টিমও আছে, তো ওনারাও উদ্যোগ নেন এবং সেই ডক্টররাও অনেক সময় হেল্প করে যদি কোনো সমস্যা থাকে। আর আমাদের মতন ডক্টরও আমরাও কিন্তু আমরা অ্যারেঞ্জ করে আমরা যাচ্ছি। আর যেটা বললেন যে ভিক্ষাবৃত্তি করে বা বস্তিগুলো কিন্তু আসলে শহরের পাশাপাশি আমাদের বস্তিগুলো থাকে আর কি। তো এই বস্তির এরা, এখন আমি বলবো না যে একেবারে সচেতন, তবে এটাও ঠিক, এদেরও সচেতনতার আওতায় আনা উচিত, আমাদের আরো বেশি কাজ করা উচিত সব সেক্টর। হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আসলে জানানোর যে জায়গাটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করছে তারা কিন্তু গ্রামে যাচ্ছে, আবার আমাদের যে কিছু আছে যারা মাঠকর্মীরা কাজ করছে তারা কিন্তু এই যে মানে বস্তি বা একটু পাশে যারা থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে
বোঝানোর যে জায়গাটা সেখানে কাজ করছেন, কিন্তু তারপরে নারী হিসেবে তারা যেন কোথায় এক জায়গায় সংকোচ বোধ করেন, তাই না? যে আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলবো একজন চিকিৎসকের সামনে বা বাইরে দর্শনের সামনে, এই জায়গাটা কিন্তু এখনো সবার মধ্যে একটা ভয়ের কাজ করে বা সংকোচ বোধের কাজ করে যে এটা নিয়ে কথা বলা যাবে না। এটা কি আপনার কাছে মনে হয় কখনো? আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় এটার সাথে, যে আমরা পরিবার থেকে তো আসলে স্বাস্থ্য সচেতনতাটা গ্রো করা উচিত। এখানে কেন শুধুই নারী হবে, এখানে আমাদের পুরুষ ভাই যারা আছেন তারাও যদি এগিয়ে আসে যে খাওয়ার টেবিলে একটু হেলথ নিয়ে কথা বলা, বছরে একবার চেক আপ করা, বা প্রসঙ্গগুলো নিয়ে তার ওয়াইফের সাথে শেয়ার করার জন্য ওয়াইফ তার বাচ্চাদের সাথে কথা বলে, খুব পার্সোনাল হলে, আর না হলে জেনারেলি কথা বলা। পুরুষদের ভূমিকাটা কিন্তু আসলে অনেক এরকম না যে পুরুষরা যেহেতু সবাই কম বেশি বাইরে, আমাদের দর্শকও কিন্তু ফোন করলেন একজন পুরুষ দর্শক, হ্যাঁ, তো উনারাও এগিয়ে আসলে আরো বেশি মনে হয় সচেতনতাটা হয়। এবং আমি বলবো যে আমার এই কথা যারা শুনছেন তাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা ঈদে মা বোন এদেরকে শাড়ি কাপড় গিফট করি আমরা। তা আমার মনে হয় যে আমরা যদি এরকম করি যে না, আমরা কোনো ঈদে মা বোনকে হেলথের চেকআপ, মা বোন বাবা ভাই যারা বয়স্ক আছে পরিবারে বাৎসরিক যে হেলথ চেকআপটা সেটা কিন্তু করাতে পারি, একটা ফান্ড থাকবে এবং একটা সময় থাকবে, এবং সাথে তাদেরকে নিয়ে যেতে হবে। তারা তো চিনবে না, একটা জায়গায় গিয়ে একটা হেলথ চেকআপ কোনো প্রবলেম হয় নাই, তারপরেও একটা বছরে একবার একটা হেলথ চেকআপ করাতে পারে। ব্রেস্টের, সার্ভাইকাল ক্যান্সার, প্রেশার, ইসিজি, ইকো, আপনার ডায়াবেটিস, এই যে একটা জেনারেল কিছু চেকআপটা করা উচিত। এটা কমনলি সবার আসলে এই জিনিসটা মাথায় নিয়ে আসলে সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ম্যাম কথা বলেছেন অলরেডি যে আসলে বছরে আমরা সবসময় যে আমাদের বড় উৎসবগুলো হয়, বিশেষ করে ঈদের উৎসবগুলো, আমরা কিন্তু সবাইকে গিফট করি, যে আমাদের বয়স্ক যে না মা বা আমাদের বাবারা আছেন তাদের কিন্তু গিফট করছে। সেই জায়গায় গিফটের টাকাটা ওখানে খরচ না করে আমরা যদি তাদের হেলথ চেকআপটা করে দেই, তাহলে কিন্তু বয়স্ক ব্যক্তিরা কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছে। এবং বছরে প্রত্যেকটা বছরে একবার করে হলেও স্বাস্থ্য সচেতনতার দিক থেকে কিন্তু কাজ করাটা খুব বেশি উপকার। তবে এই যে আমরা কথা বলছি যে তাদের স্বাস্থ্য নিয়ে, তার মধ্যে যে ব্রেস্টের ব্যাপারটা, এটা কিন্তু খুবই সফট একটা জিনিস, যে যাদেরই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তারা কিন্তু খুব বেশি আপসেট হয়ে যাচ্ছে যে আসলে কি করবে, বা এটা নিয়ে কতবার তাদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হলো। সেক্ষেত্রে আসলে যে এখনকার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা এখনও কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে। এই যে যখন শুরুটা হয়, একজন নারী কিভাবে আসলে বুঝবে যে তার ব্রেস্টে ক্যান্সার হতে পারে বা হচ্ছে, একদম প্রাথমিক দিকটা যদি আর কি জানতে চাই। অ্যাকচুয়ালি একটা নারী কিন্তু ডক্টর না, সে কিন্তু নিজেরটা বুঝবেন। তো উনি হাত দিয়ে যদি চাকা পান বুঝবেন, এবং তখনই ডক্টরের কাছে যাবেন। চাকা বা নিপলদের রস অথবা চামড়ায় কোনো চেঞ্জ হলে। কিন্তু অ্যাকচুয়ালি যখন সে হাতে চাকাটা পাবে এবং ডক্টরের কাছে যাচ্ছে, এই পাওয়াটাই আসলে অনেক লেট হয়ে যায় ব্রেস্ট ক্যান্সারের জন্য। কারণ আপনি ভেবে দেখেন, ব্রেস্ট যদি মোটামুটি এরকম একটা সাইজের হয়, তার মধ্যে একটা টিউমার, কত বড় হলে সে ব্রেস্টটা আমাদের হাত চাকাটা হাতে লাগতে পারে, আর সেই মেয়েটা বুঝতে পারে দেন আসছে। তো এটা অবশ্যই আসবে সমস্যা হলে, কিন্তু আমাদের যে চেক আপ, আমরা যে স্ক্রিনিং এর কথা বলি, এইটা হচ্ছে যে 35 বছর বয়স হলে কোনো সমস্যা নাই, ব্রেস্টে কোনো লক্ষণ নাই, কোনো সমস্যা নাই, তারপরে শুধু তার একটা বয়স হয়েছে বলে একটা ম্যামোগ্রাম করে ব্রেস্টের ডক্টর যে তার বাসার কাছে তাকে দেখাবে। কারণ ওই সময়টায় যে ক্যান্সারটা ধরা পড়ে, ওটা হাতে ধরা পড়তে তখন থেকেও 4-5 বছর পরে ধরা পড়ে। সুতরাং আপনি যদি রেগুলার একটা পেশেন্ট, প্রতিটা মেয়ে যদি বয়সের পর ম্যামোগ্রাম করে, তাহলে খুব আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়ে, চিকিৎসাটা সহজ হয়, খরচ কম হয়, আপনার বার্ডেনটা ফ্যামিলি বার্ডেনটাও অনেক বেঁচে যায়, অনেক বেঁচে যায়। আচ্ছা, শুরুর দিকটা একদম প্রাথমিক পর্যায়ে বলছে যে প্রত্যেক স্ক্রিনিংটা করা দরকার, যে একবার চেক আপ করানো প্রতি বছর একবার করে, 2 বছর পর পর একবারও করতে পারে। সেক্ষেত্রে কি শুধু ঢাকাতে এসে চেক আপ করবেন? এখন যারা ঢাকার বাইরে থাকছেন তাদের ক্ষেত্রে আসলে তারা কি ঢাকাতে এসে চেক আপের জন্য আসবে স্ক্রিনিং করতে, নাকি আসলে আমাদের যে গ্রামে কোথাও তারা চেক আপটা করতে পারবে, ম্যামোগ্রাফিটাও করতে পারবে? অ্যাকচুয়ালি আমি যতদূর জানি যে বাংলাদেশে যে 64টা জেলা আছে, জেলা পর্যায়ে ম্যামোগ্রাম মেশিন আছে। আচ্ছা, এখন সরকারিতেও আছে, প্রাইভেটেও আছে, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে হয়তো নাই। তো তারা যদি এটাকে একটা প্রায়োরিটি দেয় যে না, আমি একবার যাব আমার জেলা পর্যায়ে এবং গিয়ে আমি টেস্টটা করব, আচ্ছা, সবসময় যে ঢাকায় আসতে হবে কথা নাই, করে যদি কোনো কিছু সমস্যা ধরা পড়ে, তাহলে তাদের আবার নিকটস্থ যে ক্যান্সার রিলেটেড হসপিটাল আছে, ক্যান্সার যদি হয় ক্যান্সার হাসপাতালে যাবে, আর যদি না হয় তাহলে তো কোথাও আসারই দরকার নেই, বাসায় থাকবেন, আবার 2 বছর পর আসবে। আবার 2 বছর পর। আচ্ছা, যদি ধরেন হলো
হওয়ার পরে তো নানা রকম সিমটম দিবে, অসুস্থ হবে। এটা তো ক্যান্সারের কিছুটা স্টেজ আছে যে এক একটি স্টেজে এক এক রকম পরিবর্তন হয়। এখন যখন এটা স্টেজ পার হয়ে 2 নম্বর 3 নম্বর স্টেজে চলে গেল, তখন আসলে কি ধরনের ঝুঁকি থাকতে পারে যার জন্য তাকে আগে থেকে স্ক্রিনিংটা করাটা প্রয়োজন? অ্যাকচুয়ালি যেটা স্ক্রিনিংয়ের সময় আমরা ক্যান্সারটা ধরা পড়ে, যেটা হাতে পাওয়া যায় না বা কোনো লক্ষণ নাই, সেই ক্যান্সারের স্টেজ হচ্ছে 0। এবং স্টেজ 0-তে যে ক্যান্সারটা ডিটেক্টেড হয় তার হচ্ছে ভালো হয়ে যাওয়া, সুস্থ হয়ে যাওয়ার চান্স হচ্ছে 100%। কিন্তু যে ক্যান্সারটা স্টেজ 1 এবং 2-তে ধরা পড়ে, এটার আবার ভালো হওয়ার চান্স হচ্ছে 90%, 90%। কিন্তু যেটা 3-4-এ চলে যায় এটা 40%, ইভেন 20%ও হয় বেঁচে থাকার চান্স, ভালো থাকার চান্স। তো কথা হচ্ছে যে এই যে আমরা যত আর্লি ধরা পড়ছে, যত আর্লি চিকিৎসা নিচ্ছি, তাহলে আমি ততটাই ভালো থাকছি। আমি আবার আপনাকে উল্টা করে বলি যে ধরুন যে একটা রোগীর ক্যান্সার ধরা পড়লে আমরা সার্জারি করি, কেমো দিই, রেডিওথেরাপি দিই। তো এই চিকিৎসাটা করতে আপনার 9 মাস সময় লাগে, 8 থেকে 9 মাস। 1 মাস লাগে টেস্ট করতে আর বাকি সময় লাগে চিকিৎসা করতে। কিন্তু আপনি যখন কেমোথেরাপি দেওয়া লাগছে না, ধরেন আর্লি ক্যান্সার যেগুলো, কেমোথেরাপি দেওয়া লাগছে না, তাহলে আপনি সার্জারি করবেন, রেডিওথেরাপি নেবেন, এইটুকু আপনার চিকিৎসা নিতে 3 মাস লাগবে। তাহলে ভাবেন, শুধু সময়ের ব্যবধানে বলি, 9 মাস কোথায় আর কোথায় 3 মাস। তাহলে আপনি 9 মাস যখন একটা মা অসুস্থ থাকে, তার পিছনে একটা মানুষ ব্যয় হয়, তার সংসারের প্রতি মনোযোগী হতে পারে না, তার বাচ্চার পরীক্ষা, স্কুল, কলেজ, বিয়ে শাদী, কত কিছু থাকে, হ্যাঁ, ফ্যামিলি অকেশন, সবকিছুতে তার ইনভলভমেন্ট কমে যায়। পক্ষান্তরে 3 মাস হলে সে কিন্তু সবকিছু মেনটেন করতে পারে। এটা কিন্তু আমি টাকা পয়সার কথাও বলি না, শুধু সময়। তা আমাদের আর্লি ক্যান্সার আপনার সময় বাঁচাচ্ছে এবং খরচ তো অবশ্যই এর সাথে, কেমোথেরাপি লাগছে না, খরচটা বাঁচছে, শরীর সুস্থ হচ্ছে এবং তারা 100%, 90 থেকে 100%। আচ্ছা, যদি ধরেন কেউ গুরুতর অসুস্থ হয়ে গেলেন, সেক্ষেত্রে আসলে চিকিৎসাটা এর পরবর্তীতে কি হবে সে সম্পর্কে জানবো একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম নারীরা কতটুকু স্বাস্থ্য সম্পর্কে সচেতন। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার আলী নাফিসা। আমরা বিরতিতে যাবার আগে ব্রেস্ট ক্যান্সার নিয়ে জানছিলাম, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা প্রয়োজন, তাদের শুরুটা আসলে কি কেমোথেরাপি দিয়ে হয় নাকি সরাসরি আপনাদের সার্জারি করাটা প্রয়োজন হয়? আসলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো নিয়ে একটা চিকিৎসা। বাট কার কোনটা দিয়ে শুরু হবে এটা ডিপেন্ড করে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আপনার, ধরেন আমরা ম্যামোগ্রাম, আলট্রাসোনোগ্রাম, তারপরে কোর বায়োপসি করে ক্যান্সার কনফার্ম হয়, এরপর আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি। এখানে যদি ইয়ারটা পজিটিভ হয় তাহলে আমরা সার্জারি দিয়ে শুরু করি, আর যদি ইয়ারটা নেগেটিভ হয় তাহলে আমরা আগে কেমোথেরাপি দিয়ে শুরু করি। তো এই যে আমাদের শুরুটা কি দিয়ে করব, এটা আসলে ডিপেন্ড করবে আসলে পজিশনের উপর, পর্যায়টার উপরে। তবে সার্জারির কথা শুনলে কিন্তু প্রচন্ড ভয় পান সবাই, যে আসলে অপারেশন করলে কি পুরো ব্রেস্টটা কেটে ফেলবে নাকি কোনো একটা অংশ কেটে ফেলবে, কতটুকু কেটে ফেলবে, এরকম একটা সবার মধ্যে একটা ভীতি থাকে। আসলে কি পর্যায়টা এমন হয় যে পুরো ব্রেস্টটি কেটে ফেলা প্রয়োজন হচ্ছে? না, মাঝে মধ্যে আমাদের যে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হয় না তা না, ফেলতে হয়, কিন্তু এখন আমরা ম্যাক্সিমামই ব্রেস্টটা রেখে শুধু টিউমারটা সরিয়ে করি। সাপোজ টিউমার ক্যান্সার আর কি, ক্যান্সারের চারিপাশে আমরা একটু নর্মাল টিস্যু ফেলে আমরা যদি ওটা কনফার্ম হয় যে না আর কিছু নেই, তাহলে এনাফ, আমরা পুরো ব্রেস্ট ফেলি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে ব্রেস্ট ক্যান্সারটা অনেক বড়, যেটা ইনফ্লামেটরি কার্সিনোমা, যেটা ফ্যামিলিয়াল ক্যান্সার, এদিন আমরা ব্রেস্টটা রেখে অপারেশন করতে পারি না, তখন পুরোটাই সেকশন করতে হয়। তাহলে একটু জানি আপনার কাছে, একটা খুব মানে ইম্পর্টেন্ট ইস্যু আমার কাছে মনে হয়, কেন নারী সৌন্দর্য একটা বড় অংশ কিন্তু তার হচ্ছে চেস্টের দিকটা। এখন ব্রেস্ট যদি কোনো কারণে একটা বা পুরোটাই কেটে ফেলতে হয়, সেই ক্ষেত্রে আসলে তার আকৃতিগত দিক থেকে তো অনেকটা পরিবর্তন হচ্ছে। এখানে কি নতুন করে রিপ্লেসমেন্ট বা কোনোভাবে এটাকে নতুন আকৃতি দেওয়া কি সম্ভব কিনা? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি পার্ট আমাদের সার্জনদের, আমরা যারা সার্জারি করি, যে একটা পেশেন্টকে যদি আমরা ব্রেস্ট ফেলে দেওয়ার অফার করতে হয় যে আপনার ফেলে দিতেই হবে, রাখা যাচ্ছে না, সাথে সাথে আমাদের রিকনস্ট্রাকশন যে করব আমরা, সেটার প্ল্যানটা তাকে বলা, যদি সে একান্তই খুব বয়স্ক না হয় যে ঠিক আছে উনি রিকনস্ট্রাকশন নিতে পারবে না, তো আমাদের কিছু ব্যানারে আমরা রিকনস্ট্রাকশন করে থাকি। যেমন ধরেন হচ্ছে নিপল স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি অথবা স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি, যে ক্যান্সার হয়েছে আমরা পুরো ব্রেস্ট ফেলবো কিন্তু চামড়াটা ফেলবো না, এর ভিতরে আমরা একটা ইমপ্ল্যান্ট, সিলিকন ইমপ্ল্যান্ট দিয়ে দিব।
এবং পরবর্তীতে আমরা আবার যদি এটা রেডিওথেরাপির পরে আমরা 12 মাস পরে আবার আমরা আরেকটা ইমপ্ল্যান্ট বসাবো। এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। আরেকটা হচ্ছে এলডি রিকনস্ট্রাকশন, ল্যাটিসিমাস ডরসে একটা মাসল ফ্ল্যাপ আমরা নিয়ে এসে মানে ব্রেস্টের মাউন্টটা মেনটেন করি। আর এটা হচ্ছে আপনার ট্রাম ফ্ল্যাপ আছে, যেটা হচ্ছে অ্যাবডোমেনে থাকে বা আমাদের পেটের দিকে যে অংশটা নিয়ে এসে আমরা মানে শরীরেরই দুই একটা জায়গা থেকে আমরা মাসেল মানে মাংস এবং যে আমাদের চর্বিটা থাকছে সেটা নিয়ে এসে কম্বিনেশন আমরা একটা শেপ তৈরি করতে পারি। এটা আমরা অপারেশন যখন আমরা ম্যাস্টেক্টমি করব তার আগেই ডিসকাস করে নিতে হয় পেশেন্টের সাথে। আচ্ছা, ডিসকাস কিভাবে করেন বা কি কি বলেন এই বিষয়ে জানবো, কিন্তু দর্শক আছে আমাদের সাথে প্রশ্নটা নিয়ে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুমানা, বরিশাল থেকে বলছি। জি রোমান, আপনার প্রশ্নটি করুন। ম্যাডাম, আমার ওই যে ব্রেস্ট ক্যান্সার 9 মাস হয়ে গেছে, ধরছে আমার স্টেজ 2 এ ছিল। আচ্ছা, এখন স্টেজ 2 এ ছিল। আমি আমার এই গত লাস্ট জুলাইয়ের 28 তারিখ সার্জারি হয়েছে। এর আগে মহাখালীতে টিউমার বোর্ডে পিজিতেও দেখাইছিলাম। শুরুতে পিজিতে ছিলাম, পরে মহাখালী আসছি ক্যান্সার হাসপাতালে। ওখানে ট্রিটমেন্ট প্ল্যান ছিল আমার 8টা কেমো দিচ্ছে আগে, তারপর সার্জারি, আর আমার হার্ট টু পজিটিভ এর জন্য 17 সাইকেল টার্গেট থেরাপি দেওয়ার জন্য বলছে। 4 সাইকেল আমার হয়েছে। আর সার্জারি 28 তারিখে হয়ে গেছে। এখন এই ইদানিং যখন সার্জারি হয়েছে তখন বেশি সমস্যা ছিল না, কিন্তু এখন আমার এই ব্রেস্টে একটু নিচে ফুলে হাতে ব্যথা করে। 2-3 দিন আগে আমি ঢাকাতে গিয়েছিলাম, দেখাইছি, তো বললো যে ওটা থাকবে, কিন্তু আসার পর অনেক মানে নিচে ট্যাম হয়ে গেছে ব্রেস্টের, আর হাতে ব্যথা করে প্রচন্ড। আর আমার রেডিওথেরাপির জন্য বলছে, তা আমার নাকি রেডিওথেরাপি আইএমএটি মেশিন ছাড়া দেওয়া যাবে না, কারণ আমার ব্রেস্ট ফালায় নেই। ব্রেস্ট বাম ব্রেস্টে, তো ব্রেস্টের উপর থেকে আর বগলের নিচে, তা ওখানে ক্যান্সার পায় নাই, বগলের নিচে, কিন্তু এইখানে 4টে ব্লকের একটা ব্লকে নাকি ক্যান্সারের জার্মা আছে বললো যা রিপোর্ট। দর্শক এখন আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা আমার এই যে ব্যথা, এই ব্যথাটা হাতের দিকেও যে ব্যথাটা যাচ্ছে, হ্যাঁ হাতে, আর ওই যে ব্রেস্টের সেলাই না স্টেজের নিচে টিচে শত ট্যাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন করবেন দর্শককে? আপনার রেডিওথেরাপির ডেটটা প্রায় হয়ে গেছে, আপনি কি রেডিওথেরাপি শুরু করেছেন? না, করতে পারি না, মোটামুটি কথা বললে একটু ব্যয়বহুল, তো আমার নাকি আইএমএটি দিয়ে করতে হবে বললো, যে না হলে নাকি আমার লাঞ্চ টাঞ্চের সমস্যা হবে কিডনিতে, হার্ট। আপনার অপারেশনে 21 থেকে 28 দিনের মধ্যে আপনার রেডিওথেরাপিটা শুরু করতে হবে, দেরি করাটা ঠিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্যথার কথা বলছেন, এখন চামড়াটা না দেখলে তো বোঝা যাবে না, আপনার একটা ব্যায়াম শিখিয়ে দেওয়ার কথা। আপনাকে কি কোনো ব্যায়াম শিখিয়ে দিয়েছে হাতের? দর্শক কোনো ব্যায়াম শিখিয়ে দিয়েছে আপনাকে? হ্যাঁ ব্যায়াম শিখিয়েছে এবং সে ব্যায়ামটা করি আমি। আপনি এটিও করছেন, তারপরে আমার যেহেতু আপনার প্রবলেম হচ্ছে, আমার মনে হয় যে আপনি রেডিওথেরাপিটা দিতে আসবেন এবং অবশ্যই আপনি আপনার সার্জনের সাথে একটু দেখা করবেন কোনো সমস্যা আছে কিনা, কারণ ব্যায়ামটা আপনি রেগুলার করবেন আর স্কিনেরও যত্ন নেবেন, কারণ কিছুদিন পরে আপনার আবার রেডিওথেরাপির পর কিন্তু আপনি আবার স্কিনে কোনো কিছু দিতে পারবেন না, লোশন বা অয়েল আপনি যাই দেন না কেন সুন্দর করে একটু দিবেন। আর আপনি অবশ্যই সার্জন যে আপনার অপারেশন করেছেন ওনার সাথে একটু দেখা, ওনার সাথে একটু কনসাল্ট করা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে রেডিওথেরাপিটা যতটুকু সম্ভব দ্রুত একটু শুরু করে দেন, তাহলে হয়তো বা আপনার যে ব্যথাটা হচ্ছে সে ব্যথাটা থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে আপনার সার্জারি নিয়ে বা এর যে ট্রিটমেন্টটা, এটা যখন আপনারা পেশেন্টের সাথে কথা বলেন আসলে কি কি জিনিসগুলো আসলে সামনে থাকে, তাদেরকে কি কি জিনিসগুলো বলা? আমাদের পেশেন্টদেরকে আসলে বোঝাতে হয় যে সার্জারি লাগবে, ক্যান্সার, প্রথম কথা হচ্ছে ক্যান্সার, এতে আপনি মারা যাবেন না, এটা আগে বোঝাতে হয়। কারণ সবাই তো ক্যান্সার মানেই জানে যে এটা মৃত্যুগামী কিছু একটা, আমি কিছুদিন থাকবো না, এরকম মনে হতে পারে অনেকের কাছে। মানে ক্যান্সারের রোগী উনিই মারা যাবেন, বাট আমরা কেউ মারা যাব না, ব্যাপারটা ওনার কাছে মনে হয়। তো এটা আমাদের আগে বোঝাতে হয় যে ক্যান্সারের রোগী আসলে ব্রেস্ট ক্যান্সার হলেই যে আপনি ক্যান্সারে মারা যাবেন তা না। আপনি যদি চিকিৎসাটা আর্লি শুরু করেন তাহলে এই যে বললাম 90% বেঁচে থাকা, মানে দেখা যায় 90% রোগী হয়তো ব্রেস্ট ক্যান্সারে মারা যাবে না, অন্য কোনো কিছুতে মারা যাবে। মারা তো আমরা সবাই যাব, কিন্তু মানুষ মনে করে যে আমার ক্যান্সার হচ্ছে আমি ক্যান্সারে মারা যাবো। হ্যাঁ, যারা লেট করছে
তাদের কথা আলাদা। দ্বিতীয় কথা, এই হোপটা আগে দিতে হয়, আর পরে তাকে বোঝাতে হয় আমাদের চিকিৎসাটা এই যে কি আছে, সার্জারি, তারপরে কেমো, রেডিও, যে লম্বা, তারা আরেকটা জিনিস খুব কনসার্ন থাকে, খরচ কত। একদম এটা একটা মেন কনসার্ন, যেহেতু আমাদের প্রাইভেট সেক্টরে, আমি যেহেতু প্রাইভেট সেক্টরে সব কিছু তাদের পকেট থেকেই খরচ করতে হয়, এই খরচটা শুনতে চান। এবং সব মেয়েদের একটা মেয়ে হিসেবে যেটা সবচেয়ে বেশি ফিল করি আমি, যে এই যে মেয়েটা অনিশ্চয়তায় পড়ে যায়, খরচটা কে দিবে, হাজবেন্ড, বাবা, তার বাড়ির কি হবে, বাচ্চার কি হবে। মানে মহিলাদের ক্যান্সার যখন হয় তখন ক্যান্সারে বাঁচবো মরবো, খরচ, সেই সাথে আমার বাচ্চার পরীক্ষার কি হবে, হাজবেন্ডের কি হবে, হাজবেন্ডও তার সাথে, এক কথায় সার্বিক সব দিকটা দেখাশোনা কে করবে, এটা নিয়ে একটা অনিশ্চয়তা। তার মানে কি বলতে পারি যে শারীরিকভাবে সে তো অসুস্থ হয়ে আছেনি, তার সাথে সে মানসিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে যায়। এবং এখানে সবচেয়ে বড় সাপোর্টটা যদি মেয়ে বিবাহিত হয় তার হাজবেন্ডের কাছ থেকে পাওয়ার কথা, কিন্তু আমরা আসলে আড়ালে যেটুকু জানি, ম্যাক্সিমামে আমাদের অনেক ভাইও খুব ভালো, আমরা খুব ইউজ টু দেখেছি, খুব কেয়ারিং, বাট হাজব্যান্ডটা অনেক টর্চার করে মেন্টাল এই সময়টা, এবং শ্বশুর বাড়ি থেকে অনেক টর্চার হয়। খরচটা তো একটা ইস্যু থাকেই, যদিও বাবা মা বেঁচে থাকলে অনেক মেয়েকে হেল্প করে বা হাজব্যান্ডও খরচ করে, বাট আমি দেখেছি যে মেন জিনিস যে তাকে টর্চার করা হয় মেন্টালি একটা সাহস। আমরা যে ডাক্তাররা যতটুকু দিই বাড়িতে গেলে ততটুকুই সামাজিকভাবে এবং তার পারিবারিকভাবে। অনেক মেয়েকে আছে শাশুড়ি হাজব্যান্ডের সাথে শুতে দেয় না এক ঘরে, যে না তো ক্যান্সার হয়েছে, শোয়া যাবে না। হাজব্যান্ড দেখা যাচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি চলার সময় যেহেতু মেয়েটা ফিজিক্যালি ফিট থাকে না, বলে যে আরেকটা বিয়ে করব, আমাকে পারমিশন দাও, এত ভয়ানক কিছুতেও তারা চলে যায়। এবং একটা মেয়ে যখন, যারা দেখবেন অনেক আগে ক্যান্সার হয়েছিল এখন ভালো আছে, তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কেমন গিয়েছিল, তারা আর্থিক কষ্টের কথা বলবে না, পারিবারিক বলবে না, একটাই বলবে যে তাকে মেন্টাল টর্চার করা হয়েছে। এটাই তাদের মনে থাকে আর কি, এটাই মনে থাকে, কারণ অনেকদিন পরে হলেও এই জিনিসটা মন থেকে কোনোভাবে আসলে যেতে চায় না। আসলে এই যে তারা যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট তো একটা লাগবে, যে পরিবার থেকে তার প্রথম যে জায়গাটা, তার স্বামীর কাছ থেকে তো তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তো লাগবে, তার সাথে তার বাবা মা, এবং এই ক্ষেত্রে কি চিকিৎসকরা কি কোনোভাবে তাকে সাহায্য করতে পারে? আমরা তো চেষ্টা করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাইকোলজিস্ট যারা আছে, আমরা ওখানেও পাঠাই রোগীদের, যে তারা কিছু কাউন্সেলিং করুক। তবে ওই যে বললাম যে আমাদের সাথে তো সারাক্ষণ থাকে না, থাকেন তো বাসায়, এবং তারা আমাদের কাছে শেয়ার করে বলেই তার বাসার খবরটা পাওয়া যায়। অনেক সময় আছে যে ইভেন বয়স্ক মহিলা, তার ছেলেটা পর্যন্ত চিকিৎসার মাঝখান থেকে আর মাকে নিয়ে আসে না, এরকমও আছে। মেয়ে বলছে যে ভাইয়া তো আগে নিয়ে আসতো, আমি কিছু জানি না, আমি এখন নিয়ে আসছি। তো এই যে একটা লম্বা চিকিৎসার সময় তাকে যে ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, এবং অ্যাকচুয়ালি এগুলো দেখেই মনে হয় যে মেয়েদের আর্থিকভাবে এবং সবকিছুভাবে আসলে অনেক স্বাবলম্বী হওয়ার দরকার আছে, খুবই প্রয়োজন। কেননা এই দিন শেষে দেখা যায় যে নিজেকে আসলে যদি সুস্থ রাখতে হয়, তাহলে মানসিক দিকটাও কিন্তু সুস্থ রাখতে হবে, সাথে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু কাজ করে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল খালেক, হবিগঞ্জ থেকে বলছি। জি আব্দুল খালেক, আপনার প্রশ্নটি করুন। আমার বোনের 2টা কেমোথেরাপি দিতে, এখন আমি কেমোথেরাপি আর দিতে পারছি না। আচ্ছা, দিতে পারবেন না, না দিতে চাচ্ছেন না আপনারা? 2টা কেমোথেরাপি দিতে, এরপর আর দিতে পারতেছে না, দিতে পারছেন। রক্তটা আবার রক্ত পড়াটা চলছে, রক্ত পড়াটা বন্ধ জানি। আচ্ছা, দিতে পারতেছে না আর্থিক অবস্থার কারণে। বুঝতে পারছি। 2টা কেমোর করার দিতে পারতো না জানি, একদিনে আবার তার ব্লাড দিতে। হসপিটালে ভর্তি হয়েছিলাম সদরে, ডাক্তাররা কইতেছে আমার এখানে কোনো চিকিৎসা নাই, সেন্টারে এই হসপিটাল, রক্তটা বন্ধ হইবার লাগে আমরা কি করতে পারি? কি করতে পারেন? কোনো প্রশ্ন করবেন? আপনি যদি আর্থিকভাবে সমস্যা হয়ে থাকে, আমরা বলবো যে আমাদের দেশে যে মহাখালীতে ক্যান্সার হসপিটাল আছে গভর্নমেন্ট, বা ঢাকা মেডিকেল কলেজ আছে, এখানে আপনারা অনকোলজি ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। এখানে বেশ কিছু ড্রাগ হচ্ছে গভর্নমেন্ট থেকে ফ্রি দেওয়া হয়, বা বেড ভাড়া, আপনার পুশিং, অনেক কিছু কিন্তু আপনি ফ্রি পাবেন। তো সেখানে যদি আপনি কষ্ট করে আসেন, আমার মনে হয় যে
কিছুটা হলে আপনি সাপোর্ট পাবেন যদি আপনি প্রাইভেটে নাও পারেন। আর মনে রাখতে হবে ক্যান্সার যেহেতু হয়েছে সেহেতু আসলে ক্যান্সার চিকিৎসা এত মানে ছোটখাটো না যে বাসার পাশের হাসপাতালে করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে খুব স্পেশাল একটা চিকিৎসা। এই চিকিৎসার জন্য আপনাকে টারশিয়ারি লেভেল হসপিটালেই যেতে হবে, যেখানে ক্যান্সার ডেডিকেটেড ইউনিট আছে, যেখানে ক্যান্সার ডেডিকেটেড ডক্টর এবং সাপোর্টিভ জিনিসপাতি আছে। এই জন্য আপনি কষ্ট করে গভর্নমেন্টের যে সেক্টরগুলো আছে, একটু আমাদের সরকারি যে হাসপাতালটা সেটা ঢাকার মহাখালীতে আছে, সেখানে আসলে তো তারা তো যাবতীয় যে খরচটা সেটা তো সরকার থেকে দেওয়া হচ্ছে। এখানে তো কেমোথেরাপিটাও তারা নিয়ে নিতে পারবে, অনেক কিছুই দেয়। এখন যেগুলো দেয় না হয়তো দুই একটা বাইরে থেকে আনতে হতে পারে, তাছাড়া মানে সাপোর্টিং বেসিক সাপোর্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু দর্শক পাবেন আপনি। তাই দেরি না করে খুব যদি সুবিধা হয় যে ঢাকাতে একটু নিয়ে এসে, ঢাকার মহাখালীতে যেটা ক্যান্সার ইনস্টিটিউশন আছে সেখানে একটু নিয়ে আসবেন। ওখানে আপনি কম খরচ না, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ওষুধে আপনার খরচও হবে না, আপনি নিয়ে এসে কিন্তু চিকিৎসাটা করবেন, তাতে কিন্তু রক্ত পড়াটাও কমবে এবং সে কিন্তু আবার তার যে চিকিৎসা নেওয়ার যে পদ্ধতিটা চলছিল সেটা কিন্তু আবার নতুন করে চালিয়ে যেতে পারবে। জি দর্শক, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট বিরতি নিয়ে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের পরেই ছোট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম নারীরা কতটুকু সচেতন তার স্বাস্থ্য নিয়ে, এই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে কিন্তু আছেন ডাক্তার আলী নাফিসা। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক কিছু জেনেছি, কিন্তু নারী স্বাস্থ্যের দিকে আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এই জরায়ুমুখ ক্যান্সারে কিন্তু প্রচুর নারী কিন্তু ভোগেন। এই শুরুটা দেখা যায় একদম সিম্পল ওয়েতে হলেও অনেক নারীরা কিন্তু বুঝতে পারেন না যে আসলে সেই ক্যান্সারের দিকে চলে যাচ্ছেন বা এখানে কোনো রকম ইনফেকশন হতে পারে। আসলে শুরুর দিকটা একটু জানবো যে কীভাবে বুঝবে। অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু আমাদের পিজি হাসপাতালে একটা ডাটা হচ্ছে যে সেখানে আপনার 100টা ক্যান্সারের মধ্যে 25টা ব্রেস্ট ক্যান্সার, 21টা সার্ভাইকাল ক্যান্সার রোগী। এবং যদি বলি যে পুরো ক্যান্সারের অর্ধেকটাই সার্ভাইকাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, মানে নারীদেরই যেটা হয়। তো এই ক্যান্সারটা আসলে বার্ডেন বাংলাদেশের জন্য অনেক, এবং খরচ, চিকিৎসা সব কিছু মিলায়। তো নারীদেরকে আসলে সচেতন করলে বা নারীদেরকে ভালো করতে পারলে অনেক ভালো আমাদের হবে। তো সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে 7 থেকে 14 বছর বয়সের মেয়েদের দেওয়া হয়, স্কুলেও দেওয়া হচ্ছে। এবং হচ্ছে এরপরেও আমরা দিয়ে থাকি, বিয়ের আগে তো আমরা দিবই, বিয়ের পরেও আমরা এনকারেজ করছি যে দেওয়া যায়। এখন কথা হচ্ছে যে এরপরেও কিন্তু আপনি ভ্যাকসিন দিয়েছেন বলে যে আপনার কোনো হতে হবে না এমন না, চেক আপ করতে হবে। হ্যাঁ, চেক আপ করতে হবে 3 বছর পর পর। আপনার হচ্ছে প্যাপিসমেয়ার বা ভায়া টেস্টটা করা হয়। এখন কথা হচ্ছে যে ভায়াটা তো গভর্নমেন্ট থেকে ফ্রি করা হয়, আপনি প্যাপও করতে পারেন। তো এখন এই টেস্টগুলো কেন করছেন, যে ক্যান্সারটা হয়েছে কিনা, এবং এটা হিউম্যান প্যাপিলোমা হয়নি তারা কি করবেন? হয় নাই, আপনি চেক আপ করবেন, হয় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আবার চেক আপ আবার করবেন। যদি হয় তাহলে আর্লি স্টেজে এটা চিকিৎসা সহজ, যদি এটা লেট হয়ে যায় তাহলে এটা কঠিন। লেটটা হয় কেন? যেহেতু মেয়েরা বোঝে না, আর এটাতে যেহেতু পারভেশনাল ব্লিডিংটাই হয়, মনে করে মাসিকের ব্লিডিং। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে মাসিকটা হয়তো ইরেগুলার হচ্ছে, এরকম একটা কথা মনে করে তারা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এটা ক্যান্সার। এই জন্য আপনার চেক আপ করতে হবে, সমস্যা হলেও গাইনি ডাক্তারের কাছে দেখাতে হবে। আর যেহেতু এটা আমাদের হচ্ছে বলা হয় মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এটা যে শুধুমাত্র একটা মেয়ের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার তা না, তার হাজব্যান্ডেরও যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তাহলে আবার মহিলাদের এই ক্যান্সারটা হতে পারে। এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সুতরাং এই ভ্যাকসিনেশনটা নিতে হবে এবং রেগুলার চেক আপের ওপর কোনো কিছু নাই। কোনো কিছু হলে না আপনি চিকিৎসা নেন, একদম সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু আগে থেকে আমাকে সচেতন হতে হবে। কেন সচেতন না হলে দেখা যাচ্ছে এটা অনেক বেশি জটিল হয়ে যাবে। জটিল হওয়ার আগে যদি প্রাথমিক পর্যায়ে যদি পাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার কিন্তু নিরাময় করা সম্ভব, তাই না? এই যে আমরা বলছি যে জরায়ুমুখ ক্যান্সারের জন্য যে আগে থেকে প্রিপারেশন নেওয়া বা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার কথা, যেটা আপনি বললেন যে ভ্যাকসিনটা নেওয়া, ভ্যাকসিন কি একবার নেবার পরে এরপরে কি আবার বুস্টার বা হচ্ছে বছরে বা 5 বছর পরে কি কোনো ডোজ কি আছে? একবার নিলেই হয়ে যায়? যারা একদম ইয়াং তাদেরকে হচ্ছে দেওয়া হয়, একটা দেওয়া হয়, তারপর 1 মাস পরে আরেকটা দেওয়া হয়। আর যারা হচ্ছে একটু বিয়ে হয়ে গেছে বা একটু এজেড, তাদেরকে দেওয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রথমে, তারপর 1 মাস পরে, তারপরে 6 মাস পরে আবার দেওয়া হয়।
এই ভ্যাকসিনটা দিলে আপনার প্রিভেনশন হবে, কিন্তু এর মানে না যে আর কখনো হবে না। চেকআপটা মাস্ট, চেকআপটা করতে হবে। তাহলে এটা যদি আমাদের শহরে বা হচ্ছে যারা শিক্ষিত নারী আছেন তারা জানছেন যে সে ভ্যাকসিন নিলে কিন্তু সুস্থতার দিকে থাকতে পারেন, সচেতন থাকছেন, কিন্তু আমার গ্রামের প্রান্তিক পর্যায়ে যে মা খালারা আছেন তারা আসলে কখন জানবেন, বা আসলে তারা কি ওরকম যে সদর হাসপাতালগুলো আছে সেখানে গেলে কি ভ্যাকসিন নিতে পারবে? আমি সদর হাসপাতালে আছে কিনা আমি এটা শিওর বলতে পারবো না গভর্নমেন্টের, তবে ভায়া টেস্টটা করা হয়। এই করোনার আগে ছিল না, করোনার পরে ভ্যাকসিনগুলো অনেকভাবে স্কুলেও দিচ্ছে, অতএব ওই এলাকাটা আমার খুব বেশি জানা নেই, খোঁজ নিতে হবে বা যাওয়ার জন্য যে মাঠ পর্যায়ে যে কর্মীরা আছেন তারা যদি নারীদেরকে একটু যে বলেন যে না আপনার এই জায়গাটা একটু পরীক্ষা করা প্রয়োজন, বছর একবার দেখা প্রয়োজন, এবং আপনি যাতে জরায়ু ক্যান্সার না হয় তার জন্য প্রতিষেধক নেওয়া যায়, এই ব্যাপারটা তাদের মাধ্যমে আসলে দেওয়াটা খুব বেশি প্রবলেমটা হচ্ছে কি আপনি মাঠ পর্যায়ের বা খুব প্রত্যন্ত অঞ্চলের মেয়ে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এই ঢাকা শহরেরই যারা কর্মজীবী মেয়ে, যারা শিক্ষিত মাস্টার্স পাস, ভালো জায়গায় চাকরি করছেন, ইনকাম ভালো করছেন, তারাও কিন্তু সচেতন না। আমরা আসলে প্রবলেমটা হচ্ছে যে একদম মাঠ পর্যন্ত আরো দূরের কথা আমাদের রিচ করা, আমরা যাদের কাছে রিচ করতে পারছি। বিউটি পার্লারে যত আপনি দেখবেন টাইম টু টাইম আমরা মানে ফেসিয়াল করছি, ব্রো প্লাগ করছি, আমরা বিউটি পার্লারে যাচ্ছি সৌন্দর্যের জন্য, খরচ করছি, স্বাস্থ্যের জন্য দিচ্ছি, আমাদের এই মেয়েগুলাই করছে না। অতএব এই নারীগুলোকে আসলে আমাদের করতে হবে। আমি একটা ছোট গল্প বলি। কিছুদিন আগে একটা ইয়াং মেয়ে তার মাকে পাঠিয়েছে চেকআপের জন্য, তো উনি আসছেন, ওনার কোনো প্রবলেম নাই, আমরা চেকআপ করে দেখি তার ব্রেস্টটা কিন্তু চাকা, বায়োপসি করবো, উনি ওটা নিয়ে খুব কেন আমার তো কোনো সমস্যা না, আপনি বায়োপসি করবেন, মানে যেহেতু তার স্ক্রিনিং ডিটেক্টেড, বায়োপসি করলাম, এরপর অপারেশনের কথা বলছে, এখন সে সেটা নিয়েও খুব অবাক, আমার কোনোই সমস্যা নেই, আমাকে এত কিছু বলছেন কেন। আমাদের শিক্ষিত নারীদেরও একটা প্রবলেম যে তারা মনে করে যে আমার সমস্যা হলেই আমি ডাক্তারের কাছে যাব, সমস্যা না হওয়া পর্যন্ত আসলে যাওয়ার প্রয়োজন না, সেটা আসলে আমাদের নিজেদের জানতে হবে এবং আমাদের মায়েদেরকে জানাতে হবে, যারা আছেন যারা এই জিনিসটাকে এখনো স্বাভাবিকভাবে নিতে পারছেন না, তার প্রয়োজনীয়তাটা আসলে। এবং আরেকটা জিনিসও আছে সোশ্যাল ট্যাবু, যে একটা মহিলার সমস্যা হলে আমরা বলছি আসেন, হতে পারে তার ক্যান্সার হচ্ছে, হতে পারে তার কিছুই হয় না, কিন্তু আমার কাছে জেনে গেল তার যে পার্টনার বাড়িতে, সে দেখা যায় তাকে বুলি করে, তোমার তো সবসময় অসুখ ছাড়ে না। কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের যদি সবাইকে আমরা নিয়ে যদি চিন্তা করি যে না, আমাদের গাড়ি যেগুলো আমরা ইউজ করি, যারা গাড়ি ইউজ করি তারাও কিন্তু বছরে ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ি চলতে নামাতে পারছে না গভর্নমেন্ট থেকে, তাহলে আমাদের শরীরের ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু আপনি কালেক্ট করছেন না। অতএব আপনি গাড়ি ফিটনেস না হলে আপনার রাস্তায় হুমকি আছে যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার শরীরের ফিটনেস না থাকলে আপনার কনজুগাল লাইফ কি হবে, আপনার চাকরির লাইফ কি হবে, আর আপনার পারিবারিক লাইফ কি হবে, কিছুই আমরা বুঝতে পারছি। চমৎকার একটা কথা বলেছেন যে গাড়ির ফিটনেসটা আসলে নিচ্ছি, কিন্তু আমরা আমাদের নিজেদের শরীরের যে ফিটনেসটা সেটা কিন্তু আমরা নিতে পারছি না কোনোভাবে। জরায়ু ক্যান্সারের সাথে আরেকটা খুব কমন একটা সমস্যা, যেটা কম বেশি চাকরিজীবী নারীদেরও হচ্ছে, যারা হচ্ছে বাসায় থাকছেন সেই নারীদেরও হচ্ছে, যে এটা হচ্ছে ইউরিনারি ইনফেকশন, যেটা প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশনটা হয়, জ্বালা পোড়া হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, পেট ব্যথা করে, আসলে এই জায়গাটা থেকে কিভাবে তারা মুক্তি পাবে? পেশাবের রাস্তার ইনফেকশন হচ্ছে মেয়েরা পানি কম খায় বাথরুমে যাওয়ার ভয়ে, অথবা বাথরুম লাগলেও তারা বাথরুমে যেতে চায় না। এটা যে শুধু চাকরিজীবী মেয়েরা তা না, বাইরের সবাই করে। আর একটা হচ্ছে আপনার ন্যাপকিন যে ইউজ করা হয় পিরিয়ডের সময়, এই দেখা যাচ্ছে যে আমাদের নারীদের একটা কমন সেন্স হচ্ছে যে আমার ন্যাপকিনটা ভিজলে আমি এটা চেঞ্জ করব, কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি যদি 6 ঘন্টার উপরে ন্যাপকিনগুলো পরেন তাহলে পরে থাকে, তাহলে একটা ইনফেকশন হয়। আমি ইনফেকশনগুলো বেশি দেখেছি ব্যাংকের মেয়েদের। দেখা যাচ্ছে যে লম্বা টাইম তারা সকালবেলায় যায়, 8টায় বাসা থেকে বের হয়, রাত 8টায় ঢোকে, 12 ঘন্টা তারা সেম পেন্টি পরে, পেন্টিও সেম পরে থাকে এবং প্যাড। তো আমরা তাদের সাজেস্ট করি, বা যারা কর্মজীবী মেয়েরা বাইরে থাকছেন তাদেরকে আমরা বলি যে আপনি যদি 6 ঘন্টার বেশি হয় আপনি পেন্টিটাও পর্যন্ত চেঞ্জ করেন, প্যাডের সাথে না ভিজলেও প্যাডটা চেঞ্জ করবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মেলামেশার ক্ষেত্রে একটা ইস্যু আছে, যে পার্টনার যদি আনহাইজেনিক হয়, এটা আমি অনেক হাইজেনিক এবং আমি অনেক মেয়েদের কমপ্লেন করতে শুনেছি। আমরা যে মেলামেশার আগে হাজব্যান্ডদেরকে বলছি যে ওয়াশ করে তারপরে মেলামেশা করতে, হাজব্যান্ড সেটা করতে রাজি না, এবং এই কাউন্সেলিংটা বললেই বলে আপনি আমার হাজব্যান্ডকে একটু বোঝায় বলেন। তো বেসিক্যালি এটাও একটা ইস্যু। আর মেয়েদের ইস্যু তো আছে যে তারা পানি কম খাবে, বাথরুম লাগলে যাবে না, এবং রান্না যে কোনো জায়গায় বাথরুমে যাচ্ছেও না, বাইরে আছে সে আসলে কন্ট্রোল করে রেখে দিচ্ছে যে না ঠিক আছে আমি তো বাইরে আছি, এখন তো ওয়াশরুমে যাওয়া যাবে না। এটা থেকে বেরোয় আসতে হবে। ওয়াশরুম
ওপেনলি বলতে হবে। সবার মধ্যে আছে এই জন্য যাবো না। যারা মিটিং করে যে ছেলে কলিগের সামনে সে বাথরুমে যেতে পারবে না, একদম। এই জন্য কিন্তু পানিও অনেকে কম খায়, যে আমাকে ওয়াশরুমে যেতে হবে, ঠিক আছে আমি 12 ঘন্টা 14 ঘন্টা বাইরে থাকবো, এর মধ্যে আমি পানিটাও কম খাবো, না পারলে একদমই পানি খাচ্ছে না, ওয়াশরুমে যাচ্ছে না, এবং লাগলেও তারা বলতে পারছে না। একদম। এই জায়গাটা থেকে আসলে সকল নারীকে আসলে বের হয়ে আসতে হবে এবং তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে নিজেদেরই জানতে হবে। আর হাইজিনের যে ব্যাপারটা বললেন যে নারীদের আসলে এই জায়গাটা নিজেদেরই কাজ করাটা আসলে খুব বেশি প্রয়োজন, যে আসলে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এই সময় যদি ধরেন ইউরিনারি ইনফেকশন হয়ে গেল, সেক্ষেত্রে তো ধরেন অনেক ধরনের ওষুধ খেতে হয়। এই ওষুধের মধ্যে কি কোনো তারতম্য থাকে বা কোনো ভিন্নতা থাকে? আমরা আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে প্রথমে আমরা পানি খেতে বলি, আর অবশ্যই অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি আমরা কালচার সেন্সিটিভিটি করে, যদি আসলে প্রমাণ পাই। আর ইনিশিয়ালি হালকা পাতলা তো অনেক সময় ভালো হয়ে যায় পানি বেশি খেলে, বাট আসলে এটা খুব কষ্টকর, তখন দেখা যায় আমাদের অ্যান্টিবায়োটিক দিতেই হয়। অ্যান্টিবায়োটিকও খেতে হয় এবং নানা রকম ভাবে প্রতিষেধকগুলো তাকে নিতে হয়। অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায় ডিপ্রেশনে থাকে, অনেক বেশি মনের দিক থেকে, তারা সকল দিক থেকে, পরিবারের যে কথাটা বললেন যে পরিবার থেকে তাকে বুলি করছে বা হচ্ছে যে কোনো একটা সাপোর্ট চাইলে সে সবসময় পাচ্ছে না, আসলে এই জায়গাটা নারীরা নিজেরা নিজেদেরকে কিভাবে আসলে সাহায্য করতে পারে? একটা নারী যে রান্না করছে তাকে গ্যারান্টেড মনে করে নিচ্ছে যে ওনার রান্না করায় কাজ, উনি রান্না করবেন, লবণ কম হলে তাকে গালি দেওয়া হবে, কিন্তু কোনোদিন ভালো হলে সুনাম করা হবে না। মেয়েরা আসলে অ্যাপ্রিসিয়েশনটা কম পায়, ইভেন ছেলেরা ইনকাম করে অ্যাপ্রিসিয়েশন পায়, কিন্তু যে নারীটা ইনকাম করে সেও কিন্তু অ্যাপ্রিসিয়েশন পায় না। মানে নারীদের এই যে বৈষম্যটা, একটা ছেলে যখন কাজ করে বা আর্ন করে বলে বাসায় আসার পরে যে সাপোর্টটা পায়, পানিটা আগায় দেওয়া, চাটা আগায় দেওয়া, জামাটা আগায় দেওয়া, কাপড়টা আগায় দেওয়া, একটা নারী কিন্তু বাসায় এসে পায় না। এই যে একটা সবকিছু মিলায় তারপর যে বার্ডেনটা, এবং তার পার্টনারও করে না, তার সন্তানরাও করে না, তার অন্যরাও করে না, এই বার্ডেনে কিন্তু নারীরা, বিশেষ করে কর্মজীবী নারীরা, অনেক বেশি বার্ডেন থাকে। তো এই যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হয় কখন জানেন, এই সবার জন্য করতে করতে কোনো অ্যাপ্রিসিয়েশন যখন থাকে না, মি টাইম মানে নিজের জন্য কোনো টাইম থাকে না, এবং তা আসলে পাওয়া যায় না, কর্মজীবী মেয়েরা পায়ও না, তো সব কাজ নিয়ে থাকে, তো তখন তারা একটা ডিপ্রেশনে চলে যায়। তো আসলে নারীদেরকে মানসিকভাবে ভালো রাখার জন্য সোসাইটিরও একটা দায়িত্ব আছে, সেই সাথে দায়িত্ব আছে মায়েদের নিজেদেরও। আমি যে কাজটা করছি, আমি যে আর্নিংটা করে সংসারে দিচ্ছি, এটাও আমার হাজব্যান্ডকে বা আমার পরিবারকে বুঝতে হবে। আমিও যে বাহির থেকে আসলে টায়ার্ড হয়ে যায় এটা বুঝতে হবে, এবং আমার কন্ট্রিবিউশন, আমার প্রতি সময় আমি যে চা আগিয়ে দিব তোমাকে তা না, তোমাকেও আগাতে হবে, এটা নারীদেরকেই বোল্ডলি বলতে হবে, এটা ঝগড়া না, বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, নারীরাই তার শাশুড়ির খোঁজ নেবে, কিন্তু পুরুষরা বাসায় এসে তার মায়ের খোঁজ নেবে না, এটা না। মানে নারীদেরকেও সবাইকে বাঁধতে হবে, এটা মেয়েদের আসলে চিরাচরিত ক্ষমতাও আছে, কিন্তু পুরুষরা এটা গ্রান্টেড মনে করে নিয়েছে এবং নারীদের দিকে আসলে মনোযোগ দেয় না। হ্যাঁ, আসলে এটা দুজনের দিক থেকে একটা কম্বাইন্ড একটা সাপোর্টের খুব বেশি প্রয়োজন, যে সাপোর্টটা না পেলে আসলে কিন্তু দুজনেই কিন্তু দেখা যাচ্ছে একজন একজনের থেকে কিন্তু কিছুটা আলাদাও হয়ে যায় এই সময়টা। আমার একটা ছোট্ট একটা গল্প বলতে ইচ্ছে করছে। আমার এক সিনিয়র স্যার আমাকে একদিন বললেন যে নাফিসা, আমার শ্বশুর যদি আজকে বেঁচে থাকতেন তা আমি তার পা ধরে মাপ চাইতাম। বললাম কেন স্যার? তখন আমার বড় মেয়েটার বিয়ে দিয়েছি রিসেন্টলি, ও শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে তাকে নিয়ে যে আমার উদ্বেগ, কেমন আছে, কি করছে, এরপরে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার শ্বশুরের মেয়েটাকেও তো আমি একসময় আমার কাছে নিয়ে এসেছিলাম, আমি যে অবিচারটা করেছি, তো আমি যে অবিচার করেছি এবং সেও বাবা হিসেবে যে কষ্টটা পেয়েছে ওটা আমি ওই দিন ফিল করি নাই, আজকে করছি। উনি বেঁচে থাকলে আসলে সবটাই তো সার্কেল, পৃথিবীতে যেমন গোল, সবকিছু তো সার্কেল ওয়াইজই ঘুরছে। যখন আমি বৌমা হয়ে কারো সংসারে আসলাম, একসময় তো আমার সন্তানও আরেকজনের সংসারে যাবে, তা আসলে সব জায়গাটাই সমানভাবে দেখাটা উচিত। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু নারী স্বাস্থ্য নিয়ে কথা বলেছি, তার শারীরিক মানসিক দুটো বিষয় নিয়ে। তারপরও ব্রেস্টের জিনিসটা আসলে আমাদের সবার কাছে খুব বেশি আসলে সফট একটা জায়গা। এই জায়গাটা আমরা আসলে কিভাবে আর কি যত্ন নিলে বা একটু কেয়ারফুল হলে আমরা সুস্থ থাকতে পারবো? প্রথম কথা হচ্ছে প্রতি মাসে আপনি ব্রেস্টটা একবার চেক আপ করুন, আর 35 বছর বয়স হলে 2 বছর অন্তর অন্তর ম্যামোয়ালটা করুন। এটার জন্য আপনার 5 থেকে 10,000 টাকা প্রাইভেট সেক্টরে খরচ হবে। আমার মনে হয় 2 বছর পর বাংলাদেশে অনেক নারী আছেন যারা করতে পারবেন, তারা অ্যাটলিস্ট করুন, আর যারা পারবেন না তারা গভর্নমেন্টেও যেতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে কিন্তু নারীদের জানতে হবে যেটা আমার করতে হবে, এটা আমার ভ্রু প্লাগ, ম্যানিকিউর, পেডিকিউর, চুল রিবন্ডিং, চুল কালার করা, আমার ম্যাচিং করা শাড়ি কাপড়ের চাইতেও ইম্পর্টেন্ট।
একদম, মানে শরীরটাকে যদি সুস্থ রাখতে হয় সেক্ষেত্রে আমাকে এইটুকু তো আসলে স্যাক্রিফাইস বা নিজের জন্য আসলে করাটা প্রয়োজন। আমি তো যে আমাদের যারা আসলে সচ্ছল আছেন, যে পরিবার থেকে যারা খুব বেশি সাহায্য পাচ্ছেন তাদের কথাটা জানা, একদম প্রান্তিক লেভেলে যদি মা খালাদের জন্য বা আমাদের মা বোনদের জন্য যদি একটু বলেন যে আসলে তারা কোন জিনিসটা আসলে বেশি কি গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন। প্রথমত হাইজিন তো মেনটেন করবেই, নিজের ব্রেস্ট নিজে চেক আপ করবেন। তাছাড়াও গভর্নমেন্ট আপনার পাশের কিন্তু আছে আপনার হেলথ চেক আপের কাজ, অ্যাটলিস্ট সেখানে তো যান। খারাপ হলে আপনি দ্রুত চলে আসবেন, অথবা আপনি আপনার ডিম বেচছেন, আপনি আপনার গরু ছাগল বেচছেন, আপনার চেক আপের জন্য একটা বাজেট সরাই একটা রাখুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আলী নাফিসা এত চমৎকার কিছু কথা বলার জন্য, আমাদের দর্শকদের উপকার করার জন্য। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে নারী স্বাস্থ্যর ব্যাপারটা পুরোটা একজন নারী যদি নিজেকে ভালো করে না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। নিজে সচেতন হন, নিজের পরিবারকে নিয়ে সচেতন হন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।